প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা তড়িৎচুম্বকে পার্ট 2 এর ক্লাস শিখব। পার্ট 1 এ আমরা বায়ো-সাভার্ট সূত্র কী এবং বায়ো-সাভার্ট সূত্রের প্রয়োগ শিখব বলেছিলাম। বায়ো-সাভার্ট সূত্র সম্পর্কে জেনেছিলাম, তার গাণিতিক রূপটা জেনেছিলাম। আজকের আমরা বায়ো-সাভার্ট সূত্রের প্রয়োগ শিখব। আমাদের সিলেবাসে বায়ো-সাভার্ট সূত্রের দুটি প্রয়োগ আছে। একটি হলো দীর্ঘ ঋজু পরিবাহী, আর দ্বিতীয়টি হলো বৃত্তাকার লুপ। এই দুটি আমাদের সিলেবাসে আছে। আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে দীর্ঘ ঋজু পরিবাহী। বায়ো-সাভার্ট সূত্রের প্রয়োগ কি করব? দীর্ঘ ঋজু, এটা তোমাদের এই প্রমাণটা তো আসে, কি প্রমাণ সেটা বলছি, সেটা শেখার চেষ্টাও করব। আর এর থেকে অনেক ধরনের অঙ্ক আসে, সেই অঙ্কগুলোও করব। দীর্ঘ ঋজু পরিবাহীর ধরুন চুম্বক ক্ষেত্র। বিষয়টি কেমন? বিষয়টি হলো, ধরো এরকম একটি পরিবাহী তার, এরকম একটা পরিবাহীর মধ্যে দিয়ে, আচ্ছা তোমরা লেখা দেখতে পাচ্ছ কি? দেখে নিই একবার। আচ্ছা এই আছে, তাই তো। ধরো এটি একটি দীর্ঘ ঋজু পরিবাহী তার, এটা একটি তার। এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। আমি আগের ক্লাসে শিখেছিলাম, কারেন্ট বলতে এখানে কিন্তু ডিসি কারেন্টের কথা বলা হয়, সমপ্রভা। এই কারেন্ট গেলেই এর চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এর চারপাশে কিন্তু আমি আগের দিনে বলেছিলাম, আগের ক্লাসে বলছিলাম যে আমরা দুটো পাশ ছাড়া নির্ণয় করতে পারি না কোনো একটি বিন্দুতে, এর এদিকে অথবা এদিকে, কারণ বোর্ডে আঁকতে গেলে দুদিক ছাড়া দেখানো যেতে পারে না। কিন্তু প্রকৃতপক্ষে ঘটনা কি ঘটে দেখো, এই তারের মধ্যে দিয়ে প্রবাহ গেলে চুম্বক ক্ষেত্র কিন্তু চারিদিকে সৃষ্টি হয়। আমরা বোর্ডে, খাতায়, বইয়ে যেখানে আঁকি সেখানে দিকে ছাড়া দেখাতে পারবো না। অর্থাৎ বলতে পারি, এই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ গেলে এর চারিদিকে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় কোনো একটি বিন্দুতে, এর চারপাশের মধ্যে যে কোনো একটি বিন্দু, ধরো এই বিন্দুতে, বা এখানে একটা বিন্দু আছে ইন বিন্দু, বা এন বিন্দু, বা পি বিন্দু, যা একটা বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান কতটা হয় সেটাই আমরা শিখব। দীর্ঘ, লম্বা, ঋজু ইংরেজি হচ্ছে স্ট্রেট মানে সোজা, পরিবাহী অর্থাৎ যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করছে দরুন চুম্বক ক্ষেত্র। আরও একটা আছে বৃত্তাকার লুপ, অর্থাৎ একটা তার দিয়ে বৃত্তাকার লুপ তৈরি করব। এখন দেখো তারের মধ্যে দিয়ে প্রবাহ গেলেই তারের চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, সেই চুম্বক ক্ষেত্রের মানও নির্ণয় করব। এই দুটি প্রয়োগ আছে, বায়ো-সাভার্ট সূত্রের সাহায্যে এই চুম্বক ক্ষেত্রগুলো নির্ণয় করা যায়। অর্থাৎ এম বিন্দুতে বা পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বায়ো-সাভার্ট সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়, তাই এটাকে বলা হচ্ছে বায়ো-সাভার্ট সূত্রের প্রয়োগ। আমাদের প্রথম প্রয়োগ কি দাঁড়ালো? দীর্ঘ ঋজু পরিবাহীর ধরুন চুম্বক ক্ষেত্র। দেখো কি করব। আচ্ছা, বায়ো-সাভার্ট সূত্রটা মনে আছে যে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে চারপাশে উৎপন্ন চুম্বক ক্ষেত্র চারটি বিষয়ের উপর নির্ভর করে, সেই বিষয়গুলি কি, এবং সেখান থেকে আমরা সমীকরণ প্রতিষ্ঠা করেছিলাম, তাই তো। তা ধরো এই এবি একটি দীর্ঘ ঋজু পরিবাহী, এবি একটি দীর্ঘ ঋজু পরিবাহী। পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত? পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে পরিবাহীর পাশে, এই পরিবাহীর চারপাশে যে কোনো একটি বিন্দুতে আমরা বের করবো, ধরো এম বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান নির্ণয়। আচ্ছা, এম না লিখে এই বিন্দুটার নাম লিখি পি। পি বিন্দুতে, পার্শ্বের পি বিন্দুতে উৎপন্ন
চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। কিভাবে করব? এই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করার জন্য আমরা কি করছি? আচ্ছা, তার আগে বলি, পরিবাহী থেকে এই পি বিন্দুর লম্ব দূরত্বটি হলো আর, লম্ব দূরত্ব। ঠিক আছে, এবার কি করছি, এই লম্বটা ধরলাম ও বিন্দুতে ছেদ করেছে, আর এই দূরত্বটা ওপি সমান লিখে দিই আর। আমাদের বের করতে হবে কিন্তু এই তারের মধ্যে দিয়ে প্রবাহ যাওয়ার জন্য এই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র। আমি কি করছি, ও থেকে এল দূরত্বে সরে এলাম, ছোট হাতের এল দৈর্ঘ্য পরিমাণ সরে এলাম। ধরো এখানে সরে এলাম, এই দূরত্বটা হচ্ছে ছোট হাতের এল। ও থেকে এল পরিমাণ সরে এসে এখানে একটি ক্ষুদ্র দৈর্ঘ্য, এই সরল রেখার মধ্যবর্তী দৈর্ঘ্যটাকে ডিএল লিখলাম। এই রেখাংশ দুটোর মধ্যে দৈর্ঘ্য ডিএল নেওয়া হলো। আর ডিএল থেকে পি বিন্দুর দূরত্ব হলো কত? ধরো এক্স। কেন ডিএল নিলাম? কারণ আমরা বায়ো সাভার্ট সূত্রে জানি যে ডিএল অংশের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র কি বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই সূত্রটা জানি। তাই আমি কি করলাম, এই ডিএল ও বিন্দু থেকে এল দূরত্ব সরে এসে ডিএল অংশ নিলাম। ডিএল এর থেকে পি বিন্দুর দূরত্ব হলো এক্স। কি লিখলাম? পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। পি বিন্দু থেকে পরিবাহীর উপর পিও লম্ব অঙ্কন করা হলো। ওপি সমান ধরছে কত? আর। আর কি করলাম, ও বিন্দু থেকে এল দূরত্বে, এল দূরত্ব নিচের দিকেও নিতে পারি, উপরের দিকে নিতে পারি, যেদিকে খুশি, ওর জন্য কিছু এসে যায় না। এল দূরত্বে কি করছি, ও বিন্দু থেকে এল দূরত্বে পরিবাহীর একটি ক্ষুদ্র দৈর্ঘ্য দূরত্বে পরিবাহীর একটি ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল নেওয়া হলো। হলো, এল দূরত্বে ডিএল নেওয়া হলো। ডিএল থেকে পি বিন্দুর দূরত্ব কত? ডিএল থেকে পি বিন্দুর দূরত্ব এক্স। ডিএল থেকে এই পি বিন্দুর দূরত্ব ধরলাম এক্স। আর এই কোনটা মনে আছে কি? সেটাকে বলা হয় আইডিএল, অর্থাৎ প্রবাহ অংশ, কারেন্ট এলিমেন্ট, এবং এই পি বিন্দুর অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। আইডিএল এখানে দাঁড়িয়ে, এটা আইডিএল মানে প্রবাহ অংশ, ও এক্স এর মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ ধরছি থিটা। এই কোণটা কত ধরলাম? থিটা। বুঝা গেল? থিটা নাই ধরে এটা ফাই ধরলাম, কিছু একটা ধরলে হলো ফাই। আমরা সূত্রেও শিখেছিলাম যে থিটা, এটাকে থিটা দ্বারা লেখা হয়েছিল। থিটাটা কি ছিল দেখো, থিটাটা ছিল আইডিএল ও এক্স এর মধ্যবর্তী কোণ। সেখানে লেখা ছিল সূত্রে, যখন বায়ো সাভার্ট সূত্র শিখেছিলাম সেখানে লিখেছিলাম যে আইডিএল ও আর এর মধ্যবর্তী কোণ। যাই হোক, হলো, লেখা হয়ে গেল সম্পূর্ণ। তাহলে এবার বায়ো সাভার্ট সূত্র প্রয়োগ করব। বায়ো সাভার্ট সূত্র প্রয়োগ করে কি করবো, এই ডিএল অংশের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত হয় লিখব। তাহলে বায়ো সাভার্ট সূত্র থেকে কি লিখতে পারি দেখো, বায়ো সাভার্ট সূত্র থেকে কি লেখা যায়, ডিএল অংশের জন্য পি বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র কত হবে? পি বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র ডিবি যদি লিখি কত হয়? মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই এক্স স্কয়ার। এখন তুমি ভাবতে পারো যে এক্স কেন, এখানে তো সূত্রে আর শিখেছিলাম। খেয়াল রাখবে, সূত্রে এই দূরত্বটাকে আর ধরেছিলাম, অর্থাৎ ডিএল এর সাপেক্ষে পি বিন্দুর দূরত্বটাকে আর ধরেছিলাম। এখানে ডিএল এর সাপেক্ষে পি বিন্দুর দূরত্বটাকে এক্স ধরা হলো, তাই এক্স লেখা হয়েছে আই ডিএল সাইন থিটা বাই এক্স স্কয়ার।
আচ্ছা বলো তো, এটা কি পি বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মোট মান এলো? এলো না। কেন এলো না? এটা কি এলো? এই কেবলমাত্র ডিএল অংশটুকুনির জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র কতটা সেটা এলো, কিন্তু আমাকে বের করতে হবে সমগ্র পরিবাহীর জন্য, পুরো তারটার জন্য, এবি অংশের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র। ফলে আমাকে কি করতে হবে দেখো, পুরো অংশের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করার জন্য এই ডিএলটা বিভিন্ন স্থানে নিতে হবে। ধরো যদি ডিএলটা এখানে নিতে পারতাম, বা আচ্ছা এটা একটু অন্য কালি দিয়ে এখানে লিখতে পারতাম, বা ডিএলটা এখানে নিতে পারতাম, বা ডিএলটা এদিকে কোথাও নিতে পারতাম। অর্থাৎ এই পরিবাহীটিকে, পুরো তারটিকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতাম, আর প্রত্যেকটা অংশের জন্য পি বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র এগুলো আসতো। আর সেই প্রত্যেকটা, আমি যেমন এখানে কটা অংশে ভাগ করেছি, 1 2 3 4, প্রতিটি ক্ষুদ্র অংশের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান পেতাম, পেয়ে সেই ক্ষুদ্র অংশের জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মানগুলো যদি আমরা যোগ করতাম, তাহলে পি বিন্দুতে উৎপন্ন মোট চুম্বক ক্ষেত্র পেতাম। কিন্তু আমরা পুরো তারের জন্য, পুরো তারকে কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল অংশে ভাগ করতে পারবো? অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে পারো। আর সেই ভাগগুলো মানে দেখো, এ থেকে বি পর্যন্ত কতগুলি ডিএল পেয়ে যেতে পারি। ডিএল মানে আমরা জানি খুব ক্ষুদ্র একটা অংশ, অসংখ্য পেতে পারি। আর সেই অসংখ্য ডিএল এর জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্রে অসংখ্য মান আসবে, সেগুলো যোগ করলে তবে পি বিন্দুতে, সেটা খুব সমস্যা দেয়। তাই আমরা কি করি, পুরো তারের জন্য পি বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র বের করার জন্য ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন করলে পুরো তারের জন্য, বা বলেছিলাম সামেশান করলে আসে, কিন্তু সামেশানের চেয়ে সুবিধাজনক উপায় হলো ইন্টিগ্রেশন করা, সমাকলন। সমাকলন করলে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র তৈরি হবে। এখন দেখো, সমাকলন করতে গেলে একটা সমস্যা তৈরি হবে। কি সমস্যা? যেমন আমি একটু লিখি, লিখলে বুঝতে পারবে। এটা একটু মুছে দিচ্ছে। এবার আমরা লিখি যে, যেহেতু পুরো ওই ক্ষুদ্র অংশের জন্য এলো, এবার পুরো তারের জন্য বের করতে চাইছি, তাই কি লিখছি যে সমগ্র পরিবাহীর জন্য, পরিবাহীর জন্য পি বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র কি হবে, ইন্টিগ্রেশন ডিবি সমান ইন্টিগ্রেশন, এটা কোটাটা, এই যে সমীকরণটা এই ক্ষুদ্র অংশের জন্য যেটা বেরিয়েছিল, ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, না আর স্কোয়ার না, এখানে কি আসবে, এক্স স্কোয়ার, পুরো তারের জন্য। এখন সমস্যা আছে এই ইন্টিগ্রেশনটা সম্পূর্ণ করা, যেমন এই দিকটা ইন্টিগ্রেশন করলে বি আসবে, কিন্তু এই দিকটা ইন্টিগ্রেশন করলে মিউ নট বাই 4 পাই বাইরে চলে আসবে, কারণ ওটা ধ্রুবক বলেছিলাম বা শিখেছিলাম। আই ডিএল সাইন থিটা বাই এক্স স্কোয়ার। দেখো, ডিএলটা যদি এখানে না নিয়ে এই জায়গাটায় নিতাম, ধরো এইটার যদি ডিএল হতো, তাহলে কি কি পাল্টে যেত? দেখো, এই ডিএল থেকে পি বিন্দু দূরে, অর্থাৎ এক্স এর মান পাল্টে যেত। কি পাল্টে যেত? এই ফাইটা পাল্টে যেত, কোনটা আর একই থাকতো না, তাই না? ডিএলটা যদি এই প্রান্তে, আমি বলেছিলাম তো এই তারকে অনেকগুলো ডিএল অংশে ভাগ করতে পারি। এখন যদি ডিএলটা এখানে বা এখানে কোথাও নিতাম, দেখো এক্স এর মান, ফাই এর মান, আর এই এল পাল্টে যেত, তিনটে মান পাল্টে যেত। কি কি? এল পাল্টে যেত, এক্স পাল্টে যেত, ফাই পাল্টে যেত, যদি ডিএলটা এখানে না নিয়ে অন্য কোথাও নিত। ফলে এই ইন্টিগ্রেশানে, এই যে ইন্টিগ্রেশানে তিনটে চলরাশি, এই যে ডিএল, এল পাল্টে যাচ্ছে মানে ডিএল পাল্টাবে, থিটা পাল্টে যাচ্ছে মানে সাইন, এটা সাইন থিটা লেখা হয়ে গেছে, এটা ফাই লেখে। কেন বলতো, আমরা এই কোণটাকে ফাই ধরেছিলাম। কি কি পাল্টে যাচ্ছে? ডিএল পাল্টে যাচ্ছে, সাইন ফাই পাল্টে যাচ্ছে, এক্স পাল্টে যাচ্ছে। অর্থাৎ আমাদের ইন্টিগ্রেশনটা করতে গেলে তিনটে চলরাশি চলে এসছে ইন্টিগ্রেশানে। তিনটে চলরাশি কি, এল, এক্স, ফাই। ফলে আমাদের তিনটে চলরাশির লিমিট বসাতে হবে। আমরা তিনটে চলরাশির লিমিট দিয়ে ইন্টিগ্রেশন এখনও শিখিনি, আমরা একটা চলরাশির লিমিট দিয়ে ইন্টিগ্রেশন শিখেছি। ফলে এই সমস্যাটার সমাধান করার জন্য আমরা কি করব, সমস্যাটা নিশ্চয়ই বুঝতে পারলাম যে আমাদের যে ইন্টিগ্রেশনটা এসছে
তার মধ্যে তিনটে লিমিট চলে এসছে, তিনটে চলরাশি চলে এসছে। আর তিনটে চলরাশি তিনটে লিমিট বসে ইন্টিগ্রেশন করা খুব অসম্ভব ব্যাপার। কেন এসছে? যেহেতু ডিএলটা আমরা যেখানে খুশি নিতে পারি, আর ডিএলটার অবস্থান পাল্টে গেলে দেখো এক্স এল ফাই সব পাল্টে যাচ্ছে। তাই আমরা এই সমীকরণটাকে একটু রূপান্তরিত করব, চেষ্টা করব এই যে তিনটে চলরাশি যেগুলোর মান পরিবর্তিত হচ্ছে সেগুলো একটা চলরাশির আকারে পরিবর্তন করার। কি করে করছি দেখো, ওই ছবিতে একটু লক্ষ্য করে দেখো, এটা ফাই, আমি ধরছি এই কোণটা হচ্ছে থিটা ধরে নিচ্ছি। থিটা ধরে নিলে কি হবে, চিত্র থেকে এটা 1 নম্বর সমীকরণ থাকবে লেখা। দেখো চিত্র থেকে আমরা কি লিখতে পারি, চিত্র থেকে আমরা লিখতে পারি যে থিটা প্লাস ফাই সমান 90 ডিগ্রি। ওই যে ত্রিভুজটা, কোন ত্রিভুজটা, ও ডিএলটাকে তো আমরা একটা বিন্দু হিসেবে ধরতে পারি। কেন বলেছিলাম, ডিএল খুব ক্ষুদ্র, ফলে ওটাকে একটা বিন্দু হিসেবে ধরলে ও ডিএল এবং পি, এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে ও ডিএল পি, এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে এর দুটো কোণ দেখো থিটা আর ফাই, তার মান 90 ডিগ্রি হবে, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে। তাই আমি লিখেছি থিটা প্লাস ফাই কত, 90 ডিগ্রি। আর কি লিখছি, ফলে আমরা লিখতে পারি ফাই সমান দেখো কত, 90 ডিগ্রি মাইনাস থিটা। হলো। এবার দেখো 1 নম্বরে কি লিখছে, একে লিখছে, আচ্ছা 1 না লিখে ছোট হাতের এ লিখি, ছোট হাতের এতে লিখতে পারি সাইন ফাইয়ের পরিবর্তে সাইন, আমি তিনটে চলরাশিকে পাল্টাচ্ছি, সাইন ফাইটাকে প্রথমে পাল্টাই 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি এলো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা। সাইন ফাইটাকে চেঞ্জ করে ফাইয়ের জায়গায় কত বসালাম, 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হলো, কস থিটা। আরেকটা কি পরিবর্তিত হচ্ছে, এক্স পাল্টে যাচ্ছে। দেখো এই ছবি থেকে লিখতে পারি, কি লিখতে পারি, কস থিটা মানে, কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি মানে থিটা যদি ধরি, এইটা হবে লম্ব, এটা তো অতিভুজ, যেহেতু এই কোণটা সমকোণ তাহলে এটা ভূমি, ভূমি বাই অতিভুজ মানে আর বাই এক্স। বা আমরা কি লিখতে পারি দেখো, বা লিখতে পারি এক্স সমান আর বাই কস থিটা মানে কত, আর সেক থিটা। আচ্ছা একটা কথা খেয়াল করে দেখো, আমি যদি ডিএলটা যেখানে খুশি নিই না কেন, এই আরটা কিন্তু পাল্টাবে না। আরটা কি, ও পি বিন্দু থেকে তারের লম্ব দূরত্ব, ডিএল তুমি যেখানে খুশি নাও, এই লম্ব দূরত্বের মান পরিবর্তিত হবে না। ফলে এক্স সমান আর বাই কস থিটা এলো, আরটাকে চেঞ্জ করলাম না, আর সেক থিটা। দেখো দুটো পাল্টে দিলাম, কি পাল্টালাম, এক্স এর মান আর সেক থিটার আকারে এলো, সাইন ফাইয়ের মান কস থিটার আকারে, সব থিটার আকারে পরিবর্তিত হচ্ছে। 3 নম্বরে কি লিখতে পারি, 3 নম্বরে আরেকটা কি পাল্টাচ্ছিল, ডিএল। আচ্ছা ওই ত্রিভুজ থেকে দেখো এল বাই আর সমান ট্যান থিটা পাই কিনা। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, তাই না। ফলে এল বাই আর সমান ট্যান থিটা, এই ত্রিভুজ থেকে লিখতে পারি লম্ব বাই ভূমি, এল বাই আর সমান ট্যান থিটা। অর্থাৎ এর পরের লাইনে লিখতে পারি এল সমান আর ট্যান থিটা, তাই তো। বা ডেরিভেটিভ করলে কি লিখতে পারি, ডেরিভেটিভ করলে ডিএল লিখতে পারি আর সেক স্কোয়ার থিটা ডি থিটা। এল সমান আর ট্যান থিটা হলো, সেটাকে ডেরিভেটিভ করে কি লিখলাম, আর সেক স্কোয়ার ডি থিটা। সেটা দেখা যাচ্ছে না, আমি একটু উপরে লিখি, এই পাশে লিখে দিচ্ছি, এই ডিএল সমান এটা হলো, এর পাশে এটা লিখতে পারি, এইটাকে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করলে ডিএল আর সেক স্কোয়ার থিটা ডি থিটা হলো। দেখো তাহলে তিনটে চলরাশি পাল্টে যাচ্ছিল, ডিএলটা পাল্টে যাচ্ছিল, ডিএলটাকে আমরা থিটার আকারে লিখলাম আর এবং থিটার আকারে, এক্সটা পাল্টে যাচ্ছিল, এটাকে আর এবং থিটার আকারে লিখলাম। দেখো খেয়াল করে দেখো, এক্সটা আর এবং থিটার আকারে এলো, ডিএলটা আর এবং থিটার আকারে এলো, সাইন ফাইটাও থিটার আকারে এলো। অর্থাৎ আমরা সব কটি চলরাশি, যে কটি চলরাশি পরিবর্তিত হচ্ছিল তাদের সবাইকে থিটার আকারে পরিবর্তন করলাম। এবার আমরা কি করব, এই সাইন ফাইয়ের মান এই 1 নম্বর সমীকরণে বসাবো, সাইন ফাইয়ের পরিবর্তে কস থিটা, এক্স এর পরিবর্তে আর সেক থিটা এবং ডিএল এর পরিবর্তে আর সেক স্কোয়ার থিটা ডি থিটা পাল্টে দেবো। অর্থাৎ আমরা সব কটাকে থিটার আকারে রূপান্তরিত করলাম।
দেখবে বসিয়ে দিলে মানগুলো কি আসবে, তাহলে এবিসি থেকে যে মানগুলো পেলাম সেগুলো 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। দেখো বসালে কি হচ্ছে, এবিসি থেকে যেগুলো মান পেলাম সেটা যদি 1 নম্বরে বসাই, μ0/4 আই থাকবে, ডিএল এর জায়গায় কত লিখতে পারি আর sec স্কয়ার থিটা ডি থিটা, সাইন ফাইয়ের জায়গায় কি লিখতে পারি cos থিটা, এক্স স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি এক্স স্কোয়ারের জায়গায় লিখতে পারি আর স্কোয়ার sec স্কয়ার থিটা। এই যে এক্স সমান আর sec থিটা ছিল, এবিসি দিয়ে যেগুলোকে আমরা পরিবর্তন করেছিলাম সেগুলো 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে একটা মজার ঘটনা ঘটে গেছে, দেখবে গণনা করলে কি হচ্ছে দেখো, μ0/4 I/r cos থিটা ডি থিটা চলে আসে। এই 1 নম্বর সমীকরণ আর আমরা এই যে পরিবর্তন করার পর যে সমীকরণটা এলো, এটার মধ্যে প্রচুর তফাৎ আছে। কি তফাৎ বলেছিলাম, এই 1 নম্বর সমীকরণ 3টে চলরাশির উপর নির্ভর করে, কিন্তু এই সমীকরণটা দেখো, এখানে তুমি ডিএলটা যেখানে খুশি নাও, এখানে পরিবর্তে এখানে 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 তোমার যেখানে খুশি মনে হচ্ছে নাও, নিলে কি হচ্ছে দেখবে ডিএল যেখানে খুশি নাও না কেন কেবলমাত্র এই cos থিটাটা পাল্টাবে, মানে এই কোণটা পাল্টাবে, এই যে কোণটা, এই কোণটা পরিবর্তিত হবে। ডিএলটা যদি আমি এখানে নিতাম, আমি একটু এঁকে দেখাই, তাহলে ডিএলটা যদি এখানে নিতাম কি পাল্টে যেত, এই থিটাটা পাল্টে যেত। তুমি বলবে কেন স্যার এক্স পাল্টে যাচ্ছে, হ্যাঁ এক্স পাল্টাচ্ছে, কিন্তু এই সমীকরণে আর এক্স নেই, এক্সটাকে আমি থিটার আকারে পরিবর্তন করে নিয়েছি। আই পাল্টাবে না, আইটা হচ্ছে এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, আর দূরত্ব পাল্টাবে না, তুমি ডিএল যেখানে খুশি নাও, দেখো এই থিটাটা শুধুমাত্র পরিবর্তিত হবে, আর কিছু পরিবর্তিত হবে না। ফলে এখানে যেটা 3টে লিমিট বসিয়ে 3টে লিমিটের ইন্টিগ্রেশন করতে হচ্ছিল, 3টে চলরাশি, এখানে কেবলমাত্র একটা চলরাশি চলে এলো, তাই আমরা চলরাশিকে পরিবর্তন করলাম। তাহলে বি সমান লিখতে পারি দেখো, μ0/4 বাইরে চলে আসবে, I/rও বাইরে চলে আসবে ইন্টিগ্রেশনের বাইরে। কেন, যেহেতু ওগুলো ধ্রুবক রাশি, cos থিটা ডি থিটা হলো। এটা এলো ওই সমীকরণটাকে পরিবর্তন করার ফলে এটা এলো। কিন্তু এখনো আমাদের উদ্দেশ্য ছিল এই পুরো তারের জন্য পি বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র বের করা। এখন কিন্তু চুম্বক ক্ষেত্র আসেনি, কারণ ইন্টিগ্রেশনটা এখনো সম্পূর্ণ হয়নি। তাই এবার আমরা লিমিট বসাবো, কিসের, এবার কেবলমাত্র থিটার লিমিট বসালে হয়ে যাবে। আমি বলছিলাম দেখো, যদি ডিএলটা এখানে না নিয়ে আমি কোথায় নিতাম, পাশে ছবি আঁকি, আঁকলে বুঝতে আর একটু সুবিধা হবে। এখানে আছে, ধরো এটা এবি পরিবাহী ছিল, এই দিকটা একটু মুছে দিই। আচ্ছা, এখানে তো পি বিন্দু, এটা ও বিন্দু, এটা পি বিন্দু ছিল। আমি থিটাটা কত নেবো, দেখো ডিএল পাল্টে গেলে প্রত্যেক মুহূর্তে থিটা পাল্টে যাচ্ছে। আমি একবার ডিএলটা এই প্রান্তে নেব, একবার এই প্রান্তে নেব, সর্বনিম্ন আর সর্বোচ্চ এই দুটো নিতে পারি। এর মাঝে ঘোরাফেরা করবে ডিএল এর মান, মাঝে যেখানে খুশি নিতে পারি। তাই আমি এই জায়গাটায় নিলে যে কোণটা পাবো, এবং এই জায়গাটা নিলে এই যে কোণটা তৈরি হবে। থিটা বলতে কি বলছিলাম দেখো, থিটা বলতে বলছিলাম যে ডিএলটা পি বিন্দুর সঙ্গে যে কোণ করে, সেটাই তো। তাহলে ডিএলটা একবার এই প্রান্তে নেওয়ার জন্য যত কোণ করবে এবং এই প্রান্তে নেওয়ার জন্য যত কোণ করবে, সেটাই হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। কেন, তুমি এর মাঝখানে যেখানে খুশি নাও না কেন কোণগুলো দেখবো, ওর থেকে যেমন দেখো এই প্রান্তে যদি ডিএল নিতাম, এই যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই যে একটু নীল কালি দিয়ে দেখাই, দেখো এই যে কোণটা উৎপন্ন হলো, এই যে এই কোণটা হচ্ছে সবচেয়ে বেশি, কারণ তুমি ডিএলটা এখানে না নিয়ে এখানে 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 যেখানে খুশি নাও, দেখো এর থেকে ছোট হবে, এই যে নীল কালার দেওয়া যেটা আছে তার থেকে ছোট হবে। তাই বলছি লিমিটটা কোথায় বসানোর জন্য, এই সর্বোচ্চ সর্বনিম্ন উপরের প্রান্তে এবং নিচের প্রান্তে। তাহলে সমগ্র তারের জন্য আমরা যখন বের করছি কি করব দেখো, এই ডিএলটা একবার এই প্রান্তে এবং এই প্রান্তে নেব, ফলে পি বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে সেই কোণ দুটি কত, এই প্রান্তে কোণ হচ্ছে θ1 আর এই প্রান্তে θ2, আর এটা মাইনাস হলো কেন নিশ্চয়ই বুঝতে পারলে। এবার আমরা লিখে দিলাম কি, মাইনাসটা কেন নিচের দিকে আছে বলে তাই এটা মাইনাস নিলাম। তাই লিমিটটা কি হবে, মাইনাস θ1 থেকে θ2, θ1 থেকে θ2, ফলে ইন্টিগ্রেশন করলে কত আসছে দেখো, μ0/4 I/r সাইন থিটা মাইনাস θ1 থেকে θ2 ইন্টিগ্রেশন করলে। এবার লিমিট বসাই, μ0/4 I/r সাইন θ2 মাইনাস 4 I/r
সাইন থিটা 2 প্লাস সাইন থিটা 1। এই হলো চুম্বক ক্ষেত্র।